আমরা আজ আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যাংশ পথের দাবি। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই পথের দাবি গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই পথের দাবি গল্পটি শুরু হচ্ছে, স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখ হোলঘরে জোনছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যে তাদের টিনের তরঙ্গ ছোট বড় পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছে। শুধু যে লোকটির প্রতি সন্দেহ হইয়াছিল তাকে আরেকটি ঘরে আটকাইয়া রাখা হয়েছে। ইহারা সকলে উত্তরে বর্মা ওয়েল কোম্পানি তেলের খনি কারখানায় মিস্ত্রি কাজ করিতেছিল। সেখানে জল আবহাওয়া সহ্য না হওয়ায় চাকুরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। ইহাদের নাম ধাম বিবরণ লইয়া সঙ্গে জিনিসপত্র পরীক্ষা করিয়া ছাড়িয়া দেয়া হইল। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। লোকটি কাশিতে কাশিতে আসিল। অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া তামাটে হইয়াছে, 30-35 অধিক নয়। লোকটি কাশিতে কাশিতে আসছিল। কাশির ভঙ্গি দেখে সহসা আশঙ্কা হয় সংসারে মেয়াদ বোধ করি বেশি দিন নাই। কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুতবেগে ক্ষয়ের দিকে চলিয়াছে। কিন্তু চোখের চাহনিটা অদ্ভুত। চোখটা ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাবহীন, এ সকল কোনো কিছুই বিবরণ দেওয়া যায় না। মনে হয় সাবধান, ওখান থেকে দূরে দাঁড়ানো প্রয়োজন, কারণ মৃত্যু সেখানে প্রবেশ করিতে সাহস করে না। অপূর্ব এতক্ষণ সে চোখের তোন তাকিয়েছিল। নিমাইবাবু বললেন, দেখো অপূর্ব, মানুষটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। অপূর্ব এতক্ষণ তার পোশাক আশাকের প্রতি দৃষ্টিপাত করিল। মানুষটির সামনের মাথার চুল বেশ বড় বড়, ঘাড় ও কানের দিকে একেবারে নেই বললেই চলে, এমনই ছোট্ট করিয়া ছাঁটা, আর নেবুর তেলের গন্ধে থানা একেবারে ভরভর করছে। লোকটির গায়ে আছে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, পরনে আছে বিলাতি মিলের কালো মকমলে পাড়ের সূক্ষ্ম শাড়ি, বুক পকেটে আছে একটি বাঘ আঁকা রুমাল, তার কিয়দংশ দেখা যাইতেছে। উত্তরীয়র কোনো বালাই নাই। পায়ে আছে সবুজ রঙের ফুল মোজা হাঁটুর উপর, এবং লোহার নাল লাগানো পামশু, যেটা হাঁটুর পর্যন্ত লোহার নাল দিয়ে বাঁধানো। হাতে আছে হরিণের শিঙের হাতল দেয়া বেতের একখানা ছড়ি। কয়েকদিন জাহাজের ধকলে সমস্ত নোংরা হয়ে গেছে। অপূর্ব সেই দিকে চাহিয়া থাকিয়ে বললেন, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। আপনি যাকে খুঁজছেন সে যে নয়, আমি তার জামিন হতে পারি। তাছাড়া যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া কইলেন, তোমার নাম কি হে? মানুষটি বললেন, আগে গিরিশ মহাপাত্র। নিমাইবাবু বললেন, তুমি সত্যি সত্যি মহাপাত্র। আচ্ছা, তোমার বিছানা বাক্স খানা তল্লাশি হয়ে গেছে, তা দেখি তোমার ট্যাঙ্ক এবং পকেটে কি আছে। নিমাইবাবু পরীক্ষা করিতে লাগিলেন। তার ট্যাঙ্ক থেকে পাওয়া গেলেন একটা টাকা আর গন্ডা ছয়েক পয়সা। পকেটতে পাওয়া গেলেন কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটা গাঁজার কলকে, একটা ফুডরুল, একটা কাঁটা কম্পাস। নিমাইবাবু বললেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তাহলে এই বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারোর কাজে লাগে। এমন সময় জগদীশবাবু ঘরে ঢুকছেন। নিমাইবাবু বলেন, দেখো জগদীশ, কিরু সদাশয় ব্যক্তি নেই, গাঁজার কলকে পকেটে কুড়িয়ে রেখেছে, যদি কারোর কাজে লাগে। কিছুক্ষণ মৌন থেকে নিমাইবাবু বললেন, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তোমার বাবা বিদ্যমান। বলতে পারতে খাই, কদিন বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, এই বুড়ো মানুষের কথাটা শোনো। তখন মহাপাত্র বললেন, আগে না মাইরি, ইহা কখনো আমি গাঁজা খাইনি। ইহা কোনো বন্ধু লোক যদি খেতে চায় তাহলে সেজে দিই, এই মাত্র, নইলে নিজে খাইনি। জগদীশবাবু চটিয়া উঠে বলে, দয়ার সাগর, পরকে সেজে দিই, নিজে খাইনি, মিথ্যাবাদী কথাটা।
অপূর্ব বললেন, কাকাবাবু অনেক বেলা হয়ে গেল, আমি তাহলে আসছি। নিমাই বললেন, তুমি যেতে পারো। কি বলো? জগদীশ, পারে তো? জগদীশবাবু সম্মতি জানাইল। নিমাই বললেন, তবে রাতে মেল টেন্টার প্রতি দৃষ্টি রেখো, সে যে বর্মা এসেছে এ খবর সত্য। জগদীশ, হতে পারে বড়বাবু, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াশ করার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধাকে মাথা ধরিয়ে দিলে। অপূর্ব তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন। সাথে সাথে মহাপাত্র, তার ভাঙা টিনের তরঙ্গ, চাটাই জড়ানো ময়লা, বিছানা বান্ডেল বগলে চাপিয়া সোজা উত্তর দিকে প্রস্থান করল। সকাল হইল, সন্ধানিক চানাহার পোশাক পরা অফিস যাওয়া, কোনো কাজে অপূর্ব বাধা পাইল না। তবে কি একটা চিন্তামগ্ন ছিল। অত্যন্ত অন্যমনস্ক দেখে তলোয়ার প্রশ্ন করিল, আচ্ছা, বাড়িতে কোনো চিঠি পেয়েছ নাকি? অপূর্ব বলল, কই না তো। বাড়ির খবর সব ভালো তো? বলছে, যতই জানি সবাই তো ভালোই আছে। আর কোনো প্রশ্ন করিল না। অপূর্ব এবং তলোয়ার উভয় বসে একত্রে জলযোগ করিত। কারণ রামদাসের পত্নী একদিন অপূর্বকে হাত ধরিয়া স্বনির্বন্ধ অনুরোধ করিয়া বলিয়াছিল যে বাড়িতে তার মা কিংবা অন্য নারী আসিয়া যতদিন রান্নার উপযুক্ত ব্যবস্থাতে না হচ্ছে, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন তাকে খাইতে। ব্রাহ্মণ আড়দালে এই সকল বহি আনিত। খেতে খেতে অপূর্ব কথা পাড়িল, কাল তার ঘরে চুরি হয়ে গেছে, তবে সমস্ত যেতে পারত, কিন্তু সে উপরের সেই ক্রিশ্চিয়ান মেয়েটির কৃপা, তার সমস্ত টাকা কড়ি ছাড়া সমস্ত বেঁচে গেছে। আর সেই মেয়েটি চোর তাড়িয়া নতুন তালা কিনিয়া ঘরে দিয়া কি আছে আর কি গেছে এমন নিখুঁত হিসাব করেছে যে তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। তলোয়ার হাসিয়া বলল, তারপর? বলছে, তারপর তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয় গিয়েছিল, ইত্যাবসরে ওই ব্যাপার। ওর বিশ্বাস ওই কাজ করেছে। আমারও অনুমান কতটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। তারপর গেলাম থানায় খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে, সে কথাই আর মনেই হলো না। এরপর থানার সেই ঘটনা, অর্থাৎ মহাপাত্রের সাজ পোশাক, তার বাহারি জামা, তার রুমাল, তার সেই সিংয়ের হাতল, অর্থাৎ থানায় যা যা ঘটেছে সমস্তটাই তলোয়ারকে বর্ণনা করলেন। বর্ণনা করার পর অপূর্ব বলছে যে তলোয়ার পুলিশের লোককে এত আহাম্মক বোধ করিয়া কখনো হতে দেখেনি। এরা বুনো হাঁসের পেছনে ছোটাছুটি করছে। তলোয়ার বললে, বুনো হাঁস ধরাই যে এদের কাজ, এরা আপনার চোর ধরে দেওয়ার জন্য নেই। তলোয়ার বললে, আচ্ছা, এই পুলিশ কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব বলছে, হ্যাঁ। তাছাড়া আমার বড় লজ্জা, এদের যে বড় কর্তা তিনি আমার বাবার বন্ধু, আমার কাকা। বাবাই একদিন তাঁর চাকরি করে দিয়েছে। এই কথা শুনে মহাপাত্র বললেন, তাহলে একদিন আপনার প্রায়শ্চিত্ত করতে হতে পারে। হঠাৎ কারণ আত্মীয় সম্বন্ধে এরকম কথা বলা শোভনীয় নয় জেনে মাথাটা নিচু করলেন। অপূর্ব বুঝতে পারলেন। বুঝতে পেরে বলছে, তিনি আমার কাকা হন, তিনি দেশের চেয়ে তো আপন নন, কিন্তু দেশের টাকায় দেশের লোক দিয়ে যারা সেই স্বাধীনতা সংগ্রামীদের তাড়া করে বেড়াচ্ছে, সেই স্বাধীনতা সংগ্রামী আমার অনেক আপন। মহাপাত্র হাসতে হাসতে বললেন, এসব কথা বলার দুঃখ আছে। বলছে, থাকে তাই নেব, কিন্তু তোমার মতো সাহস আমার নেই। আমি ভীরু, কিন্তু অন্যায়ের কালো চামড়ার নিচে আমার কম জ্বলে না তলোয়ার। শুধুমাত্র বাঙালি বলে ইংরেজরা আমার লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিলেন। এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, স্টেশন মাস্টার কুকুরের মতো দূর করে তাড়িয়ে দিলে। সেখানে বাঙালিরা কম ছিল না। আমার অপমান তাদের গায়ে হয়ে গেছে। সবাই এই সুখবরে খুশি যে আমার হাড় পাঁজর ভেঙে যায়নি। তো তলাকর কই এ কথা আমাকে বলেনি? বলা কি সহজ রামদাস? হিন্দুস্তানি লোক সেখানে কম ছিল না, কেউ প্রতিবাদ করেনি। আর তাছাড়া এইরকম অত্যাচার আজকাল আমার মা, আমার ভাই, আমার বোন, আমার ভারতবাসী সবাই তো হচ্ছে। এরপর নানা কথা এসে যায়। এরপর মহাপাত্রের প্রসঙ্গ এড়িয়ে তারপর আমাদের অপূর্ব তো তলোয়ার তার হাতটা চেপে ধরে কিছু বলতে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কথা ফুটল না। সম্মুখ ঘড়িতে 3টে বাজল। তলোয়ার উঠে চলে গেলেন। এরপর অফিস ছুটির প্রারম্ভে বড় সাহেব একটা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে প্রবেশ করিয়া টেলিগ্রামটা অপূর্বর হাতে দিয়া বলিল, আমাদের ভামো অফিসে, বিশেষ করে মেন্ডাল, সোয়েবো, মিকথিলা, পোমো সবকটা অফিসে গোলযোগ ঘটছে। আমার অবর্তমানে সমস্ত অফিসের ভার তো তোমার, তাই তুমি একবার কাল পরশু যদি একবার গিয়ে দেখে এসো। অপূর্ব তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। বলছে, আমি কালই বের হয়ে যেতে পারি। নানা কারণে রেঙ্গুন তার মন টেকছিল না। পরের দিন অপরাহ্নবেলা অপূর্ব ভামনগর উদ্দেশ্যে ট্রেনে চাপিয়া বসিয়াছে। ট্রেন ছাড়তে মিনিট 5 বিলম্ব। সঙ্গে যাচ্ছে একজন আর্দালি ব্রাহ্মণ প্রিয়াদা।
তেওয়ারি বাড়িতে, পাভা সাহেব হসপিটালে এবং রামদাস এগিয়ে দিতে গেছে। তেওয়ারি পিঠ ঠুকে দিয়ে বলছে, তোমার ভয় নেই ঠাকুর, কোনো কিছু হলে খবর দিও। হঠাৎ অপূর্ব বলল, ওই 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 সেই মহাপাত্র। তলাকার তাকে দেখলো, হ্যাঁ এই সেই গিরিশ মহাপাত্র। তার সমস্ত পোশাক আশাক সব মিলে যাচ্ছে, শুধু একটা মেলেনি, তার বাঘ আঁকা রুমালটি বুক পকেট ছাড়িয়ে কণ্ঠে জড়ানো আছে। অপূর্ব বলল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারছো? চিনতে পারি বই কি বাবুমশাই, কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব বলল, আমি ভামো যাচ্ছি, তুমি কোথায়? বলছে, আগে দুজন বন্ধু নোক এনাঞ্জান থেকে আসার কথা ছিল, তাই এসেছি। তবে বাপু, আমাকে কিন্তু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ আপিম সিদ্ধি নুকিয়ে নুকিয়ে, আমি বাপু ধর্মভীরু মানুষ, কথায় বলে পরধর্ম ভয়াবহ, ললাটের লেখা তো খণ্ডাবে না। অপূর্ব বলছে, আমারও তো তাই বিশ্বাস, তবে তোমার বাপু একটু ভুল হয়ে যাচ্ছে, আমি পুলিশের লোক নই, সেদিন জাস্ট তামাশা দেখতে গিয়েছিলাম। তলাওয়াকার বলছে, বাবু मैंने आपको तो जरूर कहा देखा। गिरीश महापात्र, आश्चर्य नहीं है बाबू साहेब। অর্থাৎ তলাওয়াকার বলছে, বাবুজি আমি আপনাকে কোথাও যেন দেখেছি। তলাওয়াকার এই কথা শুনে মহাপাত্র বলছে, এখানে আশ্চর্যের কিছু নেই। আশ্চর্য নেই হ্যাঁ বাবু সাহেব, নকরি বাঁচতে কেত্তা জায়গা ঘুমতে হ্যাঁ। অর্থাৎ কাজের খোঁজে বহু জায়গায় ঘুরেছি, সেখানে কোথাও দেখে থাকবেন। এরপর মহাপাত্র বললেন, বাবু সাহেব আমি ব্রাহ্মণের ছেলে, বাংলা শাস্ত্র টাস্ত্র কিছু কিছু শিখেছি, বাবু আপনাদের নজরে পড়লে একটা চাকরিও জুটবে না। অপূর্ব বলছে, আমিও ব্রাহ্মণ। বলছে, বাবু নমস্কার, তাহলে আমি আসি, বলে রাম রাম করতে করতে চলে যায়। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দেয়। অপূর্ব লক্ষ্য করিল রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটে যেন একটা অদ্ভুত মেঘের ছায়া। কথা বলিলেন না, ট্রেন ছেড়ে দিল। সন্ধ্যা উত্তীর্ণ হইল। অপূর্ব পিরানের মধ্য হইতে পৈতা বাহির করিয়া বিনা জলে সায়ন সন্ধ্যা সমাপন করিলেন এবং সুস্থ চিত্তে শয্যায় আশ্রয় গ্রহণ করিলেন। আর সিদ্ধান্ত যে আজ পরের দিন প্রভাতের আগে তার ঘুমের ব্যাঘাত ঘটিবে না। ইহা যে কত বড় ভ্রম, তার কয়েকটা স্টেশন পরে জানা গিয়েছিল। পুলিশের লোক বারতিনেক তার ঘুম থেকে জাগিয়ে তুললেন। অপূর্ব বাধা দিয়ে বললেন, আমি তো প্রথম শ্রেণীর যাত্রী, আপনারা তো আমার ঘুমের ব্যাঘাতে ঘটাতে পারেন না। তো তারা বললেন, তুমি তো ইউরোপিয়ান না, তুমি তো বাঙালি, তোমাকে একটু ট্রেন থেকে নামিয়ে দিতে পারি।